হ্যালো এভরিওয়ান, এর আগের লেকচারে আমরা পড়েছিলাম ব্লাড আর ফর্মড এলিমেন্ট। আজকে পড়বো ইম্পর্টেন্ট দুটো টপিক, এটা হলো ব্লাড গ্রুপস আর কোয়াগুলেশন অফ ব্লাড। তো আজকে বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন চ্যাপ্টারের সেকেন্ড লেকচার। এই লেকচারে দুটো টপিক, একটা হলো ব্লাড গ্রুপ আর একটা হলো কোয়াগুলেশন অফ ব্লাড। তো ব্লাড গ্রুপকে আমরা এখানে দুটো ভাগে ভাগ করেছি, একটা হলো এবিও ব্লাড গ্রুপিং আর একটা হলো আরএইচ ব্লাড গ্রুপিং। তো প্রথমে এবিও ব্লাড গ্রুপিং। এই যে এখানে দুটো লাইন আছে যে এবিও ব্লাড গ্রুপিং, এই যে বেসড অন দ্য প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ টু সারফেস অ্যান্টিজেন। তাহলে আরবিসির সারফেসে এ অ্যান্টিজেন আছে বা বি অ্যান্টিজেন আছে বা এবি আছে, এইটার উপর ভিত্তি করে এই এবিও ব্লাড গ্রুপিংটা হচ্ছে। Similarly, the plasma of different individual contain to natural antibodies. তাহলে এখানে অ্যান্টিবডিজ দিয়ে এখানে ব্র্যাকেটে কি লেখা আছে যে প্রোটিন প্রোডিউসড ইন রেসপন্স টু অ্যান্টিজেন। তাহলে অ্যান্টিবডি কি? প্রোটিন প্রোডিউসড ইন রেসপন্স টু অ্যান্টিজেন। আর এখানে অ্যান্টিজেন কি? যে কেমিক্যাল দ্যাট ক্যান ইনডিউস ইমিউন রেসপন্স অন দ্য আরবিসিজ, নেমলি এ অ্যান্ড বি। তাহলে এই দুটো লাইন থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে অ্যান্টিজেন থাকে আরবিসির সারফেসে আর অ্যান্টিবডি থাকে প্লাজমাতে। এই দুটো ইম্পর্টেন্ট একটা কথা। যে এখানে এই ছকটা দেখো, এইটা যদি আরবিসির সারফেস হয় তাহলে এর সারফেসে যদি এ অ্যান্টিজেন থাকে তাহলে ব্লাড গ্রুপটার নাম হলো এ। যদি বি থাকে, এই যে সারফেসে বি অ্যান্টিজেন, তাহলে ব্লাড গ্রুপ বি। যদি এ আর বি দুটোই অ্যান্টিজেন থাকে তাহলে ব্লাড গ্রুপটা হলো এ বি। যদি কোনো অ্যান্টিজেন না থাকে তাহলে ব্লাড গ্রুপ ও। এইভাবে আমরা 4 টাইপ অফ ব্লাড গ্রুপ পাই। এখানে ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে এইটা খুব গুরুত্বপূর্ণ জানতে হয়, এই কনসেপ্টটা। ডোনার্স অ্যান্টিজেন, রিসিপিয়েন্ট অ্যান্টিবডি। আমরা যখন ব্লাড ট্রান্সফিউশন করব আমরা ডোনার্সের অ্যান্টিজেন দেখব আর রিসিপিয়েন্টের অ্যান্টিবডি দেখব। এই যে এখানে যদি ডোনারের ব্লাড গ্রুপ এ হয় তাহলে ওখানে অ্যান্টিজেন কি আছে? এ। এবার রিসিপিয়েন্টের কি দেখব? অ্যান্টিবডি দেখব। তাহলে এ ছাড়া যে অ্যান্টিবডিগুলো আছে ওইগুলোকে আমরা এই ব্লাডটা দিতে পারবো। তাহলে এখানে অ্যান্টিবডি বি আছে, তাহলে একে দিতে পারবো। বি মানে কি? ব্লাড গ্রুপ কিন্তু এ। এই যে এখানে অ্যান্টিবডি, তাহলে এ কাকে দিতে পারলো? এই যে এটাকে। এবার এখানে অ্যান্টিজেন এ আর অ্যান্টিবডিও যদি এ হয় তাহলে দিতে পারবে না, তাহলে এখানে দিতে পারবে না। এখানে কোনো অ্যান্টিবডি নেই, তাহলে একে দিতে পারবে। আর এখানে দুটোই অ্যান্টিবডি আছে, মানে এখানে দিতে পারবে না। তাহলে এ ডোনার কাকে দিতে পারলো? যার ব্লাড গ্রুপ এ তাকে দিতে পারলো, আর এ বিকে দিতে পারলো, কারণ ওর কোনো অ্যান্টিবডি নেই। সেম এবার যদি আমরা বিকে দেখি, তাহলে বি ডোনার, ওর অ্যান্টিজেন বি আছে, তাহলে ও কাকে দিতে পারবে? তার মানে বি অ্যান্টিবডিওয়ালা লোককে দিতে পারবে না। বি ছাড়া যেগুলো আছে তাদেরকে দিতে পারবে। তাহলে এই যে একে দিতে পারবে, অ্যান্টিবডি এ আছে, ব্লাড গ্রুপ বি, তার মানে বিকে দিতে পারলো। এ বির কোনো অ্যান্টিবডি নেই, তাহলে বি এ বিকেও দিতে পারলো। এখানে তো দুটোই অ্যান্টিবডি আছে, তাহলে একে দিতে পারবে না।
তাহলে বি দিল বিকে আর এবিকে। এবার যদি এবি দেখি, এই যে এবি ব্লাড গ্রুপ, তার মানে ওর অ্যান্টিজেন কি এবি আছে, তাহলে এবিওয়ালা কাকে দিতে পারবে, এবি মানে এর দুটো অ্যান্টিজেন আছে, তাহলে এখানে বি অ্যান্টিবডি আছে, এখানে পারবে না, এখানে এ অ্যান্টিবডি আছে, এখানে পারবে না, এখানে কোনো অ্যান্টিবডি নেই, মানে এটাকে দিতে পারবে, আর এখানে দুটো অ্যান্টিবডি আছে মানে পারবে না দিতে, তাহলে এবি কিন্তু এবিকেই দিতে পারছে। এবার যদি আমরা ও ব্লাড গ্রুপটা দেখি, ও এর কিন্তু কোনো অ্যান্টিজেন নেই, এই যে ক্রস, কোনো অ্যান্টিজেন নেই, তাহলে যেহেতু এর কোনো অ্যান্টিজেন নেই, তাহলে যে অ্যান্টিবডি থাক না কেন হিমোলাইসিস করতে পারবে না, কোয়াগুলেশন করতে পারবে না। তাহলে দেখো এখানে বি অ্যান্টিজেন আছে, অ্যান্টিবডি আছে, একেও দেবে, এখানে এ আছে, একেও দিবে, এখানে কোনো অ্যান্টিবডি নেই, আরও ভালো, এখানে দুটোই অ্যান্টিবডি আছে কিন্তু কোনো কাজ করতে পারবে কি, কারণ তো ওর তো অ্যান্টিজেন নেই, তাহলে দিতে পারবে। তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস বুঝতে পারলাম যে এই যে এবি, এটা এই ব্যক্তিটাকে কিন্তু সবাই ব্লাড দিতে পেরেছে, এই যে এ দিচ্ছে, বি দিচ্ছে, এবি দিচ্ছে, ও দিচ্ছে, তাহলে এটা হলো ইউনিভার্সাল রেসিপিয়েন্ট। আর এই যে ও ব্লাড গ্রুপওয়ালা লোক, ও কিন্তু সবাইকে দিতে পারছে, তাহলে এই যে এই মালটা কিন্তু ইউনিভার্সাল ডোনার। এইটার দুটো জিনিস স্পষ্ট হলো। এবিও ব্লাড গ্রুপিং হলো। এবার 2 নম্বরটা হলো আরএইচ ব্লাড গ্রুপিং। তো এখানে দুটো লাইন তুলেছি আমি, যে আরএইচ অ্যান্টিজেন সিমিলার টু প্রেজেন্ট ইন রেসাস মানকিজ, হেন্স দ্য নেম আরএইচ। তাহলে এটা প্রথম কোথায় পাওয়া গেছিল বা কোথায় প্রেজেন্ট ছিল, রেসাস মানকিজে। তাহলে রেসাস মানকিজের এই যে আরএইচ কথাটা তুলে আমরা নাম দিয়ে দিলাম আরএইচ, বেশি খাটাখাটি না করে। তাহলে এই যে ইজ অলসো অবজার্ভ অন দ্য আরবিসিস অফ সারফেস অফ আরবিসি। তাহলে রেসাস মানকিজে পাওয়া গেল, আর আরবিসির সারফেসও পাওয়া গেল হিউম্যানের। এই যে মেজরিটি মানে 80% হিউম্যানের ক্ষেত্রে আরএইচ অ্যান্টিজেনটা থাকছে। এই যে আরএইচ পজিটিভ 80% পিপল, আরএইচ নেগেটিভ 20%। তাহলে আমরা যদি সাপোজ 100টা মানুষের ব্লাড গ্রুপ এ হলো, তাহলে 100টার মধ্যে 80টাই কিন্তু এ পজিটিভ হবে, বাকি 20টা নেগেটিভ হওয়ার সম্ভাবনা। এখানে একটা ইম্পর্টেন্ট ডিসঅর্ডার না, জাস্ট মিসম্যাচিং, যে আরএইচ ইনকম্প্যাটিবিলিটি বা মিসম্যাচিং। এই কেসটা কি, এখানে ঘটনাটা কি, ঘটনাটা হলো যে মায়ের রক্ত যদি নেগেটিভ হয় আর ফিটাসের ব্লাড যদি পজিটিভ হয়, মানে আরএইচ পজিটিভ হয়, তাহলে প্রথম প্রেগনেন্সি, যে ফার্স্ট যে প্রেগনেন্সি, সেইখানে কিন্তু ফিটাসটার কোনো প্রবলেম হয় না বা বেবিটার কোনো প্রবলেম হয় না। কিন্তু নেক্সট প্রেগনেন্সির ক্ষেত্রেও যদি বেবিটা পজিটিভ হয়, ফিটাসটা পজিটিভ হয়, মাদার তো নেগেটিভ থাকবেই, তখন কিন্তু নিউবর্ন বেবি অনেক সময় জন্ডিস হয়, অ্যানিমিয়া হয় বা হিমোলাইসিস দেখা যায়। তো প্রথম বেবিটা প্রবলেম না হওয়ার কারণ হলো যে তখন কিন্তু মায়ের
যে ব্লাড প্লাজমা, সেখানে কিন্তু RH পজিটিভ ব্লাডের বিরুদ্ধে কোনো অ্যান্টিবডি ছিল না, কারণ পজিটিভ ব্লাডটা তো এক্সপোজই হয়নি মায়ের কাছে, মায়ের ব্লাডের সাথে। কিন্তু পার্চুরেশনের সময় কিছুটা ব্লাড ফিটাস থেকে মায়ের শরীরে প্রবেশ করে, তাহলে কি RH পজিটিভ ব্লাড ঢুকে গেল, তখন মায়ের শরীরে কিন্তু অ্যান্টিবডি তৈরি হয়ে যায় RH এর বিরুদ্ধে। এবার অ্যান্টিবডি তৈরি হলো, কিন্তু বেবি তো পার্চুরেশন হয়ে গেছে, তাহলে সেটার কোনো প্রবলেম হলো না। কিন্তু নেক্সট প্রেগনেন্সির ক্ষেত্রেই যদি RH পজিটিভ ফিটাস হয়, তখন কিন্তু ওই বেবিটার প্রবলেম হবে। এই যে কী কী সিমটম হতে পারে, জন্ডিস হতে পারে, অ্যানিমিয়া হতে পারে, এটাই। তো এইখানেই বলছে যে স্পেশাল কেস অফ RH ইনকম্প্যাটিবিলিটি বা মিসম্যাচিং হ্যাজ বিন অবজার্ভড বিটুইন দ্য RH পজিটিভ blood of pregnant mother with RH negative blood of pregnant mother and RH positive blood of the fetus। তাহলে এখানে এই যে মাদার হলো নেগেটিভ আর ফিটাস হলো পজিটিভ, এইটাই খুব এখান থেকে ঘুরিয়ে একটা কোয়েশ্চেন দিয়ে দেয়। তাহলে প্রেগনেন্ট মাদার হলো RH নেগেটিভ, ফিটাস হলো পজিটিভ। তো এই যে ফার্স্ট বেবি নর্মাল হয়, বাট আদার বেবি জন্ডিস আর অ্যানিমিয়াতে ভুগে, এইটাকেই বলছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। তাহলে এটা তো প্রিভেন্ট করতে হবে আমাদের। তো প্রিভেনশনে আছে কি একটা ইম্পর্টেন্ট লাইন, এনসিআরটিতে লেখা আছে, এই যে অ্যাভয়েডেড বাই অ্যাডমিনিস্ট্রিং anti-RH antibody to mother just after the delivery of the baby। কি প্রয়োগ করলাম? anti-RH অ্যান্টিবডি, খুব ইম্পর্টেন্ট। ডেলিভারির পরে আমরা এটা কিন্তু ইনজেক্ট করি। এবার যা ব্লাড গ্রুপিংটা পড়লাম, সেখান থেকে কয়েকটা কোয়েশ্চেন দেখো। এ পারসন উইথ AB ব্লাড গ্রুপ, 1 নম্বর অপশন কি, হ্যাজ A and B অ্যান্টিজেন ইন হিজ প্লাজমা। A আর B দুটো অ্যান্টিজেন থাকে, কিন্তু প্লাজমাতে থাকে কি, কোথায়, RBC সারফেসে থাকে, তাহলে ভুল হয়ে গেল এটা। হ্যাজ অ্যান্টিবডিজ অন RBC সারফেস, এটাও ভুল। ক্যান রিসিভ ব্লাড ট্রান্সফিউশন ফ্রম এ পারসন অফ হিজ ওন গ্রুপ, এটা ঠিক। তাহলে যার AB ব্লাড গ্রুপ, ও তো ABর কাছ থেকে নিতে পারবেই, সঙ্গে কি সব ব্লাড গ্রুপ থেকে নিতে পারবে। ওই জন্যই তো এবিকে ইউনিভার্সাল রিসিপিয়েন্ট বলা হয়। এখানে যদি এই যে ওন বলছে, ওন ছাড়া যদি আদার ব্লাড গ্রুপ বলে তবুও ঠিক, তাহলে এটা অ্যান্সার। 4 নম্বর অপশানটা ক্যান ডোনেট ব্লাড টু অল আদার গ্রুপ রেসিপিয়েন্ট, এটা বল। এই কোয়েশ্চেনটা দেখো, 89% স্টুডেন্ট কিন্তু এটাকে ঠিক করেছে। আর এই যে নেট 2020 সালে এসছে এটা, হুইচ আর দ্য ফলোয়িং কন্ডিশন কজেস এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। একটু আগেই বললাম, যেটা ঘিরে দেখালাম, কি মাদার নেগেটিভ, ফিটাস পজিটিভ। বুঝতে পারছো কোয়েশ্চেনটা কীভাবে তুলেছে? তাহলে এটা অ্যান্সার, যে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসে কি হয়, মাদারের ব্লাড গ্রুপ নেগেটিভ, RH নেগেটিভ, ফিটাস RH পজিটিভ। এই যে এটা অপশান আছে, এখানে দেখো উল্টা দিয়েছে, RH পজিটিভ, ফিটাস নেগেটিভ, বল বোথ মাদার অ্যান্ড ফিটাস নেগেটিভ, বল বোথ মাদার অ্যান্ড ফিটাস পজিটিভ। Persons with AB blood groups are called as universal recipient. This is due to 1 নম্বর অপশন প্রেজেন্স অফ অ্যান্টিবডিজ, anti-A and anti-B on RBCs, না, অ্যাবসেন্স অফ অ্যান্টিবডিজ, anti-A and anti-B in plasma,
অ্যাবসেন্স অফ অ্যান্টিজেন এ অ্যান্ড বি অন দ্য সারফেস অফ আরবিসি। ভুল। অ্যাবসেন্স অফ অ্যান্টিজেন এ অ্যান্ড বি ইন প্লাজমা। ভুল। তাহলে এইটা 2 নম্বরটা অ্যান্সার এখানে। এ বি ব্লাড গ্রুপ মানে কি দুটোই অ্যান্টিজেন আছে এ আর বি, তাহলে এখানে কি কোনো অ্যান্টিবডি থাকবে না, তাহলে অ্যাবসেন্স অফ অ্যান্টিবডিজ অ্যান্টি এ অ্যান্ড অ্যান্টি বি প্লাজমা। 2021 সালে এটা। বুঝতে পারছো কোয়েশ্চেনগুলো কীভাবে আসছে নিটে? এটা এনসিইআরটি থেকে 83% স্টুডেন্ট ঠিক করেছে। এ পার্সন উইথ ব্লাড গ্রুপ এ RH নেগেটিভ ক্যান রিসিভস ব্লাড ট্রান্সফিউশন ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং টাইপস। এটা নেট 2024 সালের কোয়েশ্চেন। এখানে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, বিশাল বড় বিশাল সুন্দর চালাকি আছে এখানে একটা। এই যে বলছে যে ব্লাড গ্রুপ এ নেগেটিভ ক্যান রিসিভস ব্লাড ট্রান্সফিউশন ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং টাইপস। রিসিপিয়েন্টের ব্লাড গ্রুপ হলো এ নেগেটিভ, তাহলে এ কার কার কাছ থেকে নিতে পারবে? অপশানগুলো দেখো এখানে এ বি সি ডি ই করে এই যে এ কটা দেওয়া আছে। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন বিলো। ডিই ডি এ বি সি ডি। তো এ নেগেটিভ হলো রিসিপিয়েন্ট। এবার আমরা জানি যে ও নেগেটিভকে ইউনিভার্সাল ডোনার বলা হয়, ইউনিভার্সাল ডোনার বলা হয়। তাহলে এই যে ও নেগেটিভ এ কিন্তু সবাইকে দিতে পারবে, তার মধ্যে এখানে একটা এ নেগেটিভ আছে, তাহলে ওকেও দিতে পারবে। তাহলে এখানে দেখো তো এই যে ও নেগেটিভ সি, সি তো দিতে পারবেই, তাহলে সি কোনটা অপশানে আছে? এখানে সি নেই, তার মানে এটা অ্যান্সার হবে না। এখানে ডি নেই, সি নেই মানে হবে না। এখানে এ বি সি নেই মানে হবে না। এইখানে সি আছে আর ডিও আছে, তার মানে ডি তো আমরা দেখবই না, যেহেতু সি সি তো দিবেই। তাহলে এখানে এই অপশানটাতে সি পেয়ে গেছি, তাহলে এটা অ্যান্সার। কিছু দেখতে হবে না, এরকম একটা চাল লাগি। এবার আমরা পড়ব কোয়াগুলেশন অফ ব্লাড। সাপোজ কোনো একটা জায়গা যদি আমাদের কেটে যায়, ইনজিওর্ড হয়ে যায়, তাহলে এই যে কোয়াগুলেশন বা এই যে ব্লিডিং যদি অ্যারেস্ট না হতো, তাহলে তো কন্টিনিউয়াসলি ব্লিডিং হয়েই যেত, তাহলে তো সব ব্লাড শেষ হয়ে যেত। কিন্তু না, আমাদের এই যে এই ক্ষমতাটা আছে, ব্লাডকে ক্লট করার ক্ষমতা আছে বা কোয়াগুলেশন করার ক্ষমতা আছে। কিভাবে দেখো, injured tissue plus its platelets এইখান থেকে, এই দুটো জায়গা থেকে থ্রম্বোপ্লাস্টিন রিলিজ হয়। থ্রম্বোপ্লাস্টিন রিলিজ হয়। এই থ্রম্বোপ্লাস্টিন এখানে ক্যালসিয়াম 2+ উপস্থিতিতে প্রোথ্রম্বিনেজ বা থ্রম্বোকাইনেজ এনজাইমটাকে অ্যাক্টিভেট করে। এটা হলো এনজাইম কমপ্লেক্স। তাহলে কি দেখলাম যে ইনজিওর্ড টিস্যু, যে জায়গাটা কেটেছে বা ইনজিওর্ড হয়েছে, ওখান থেকে প্লাস ওখানকার যে প্লেটলেটস আছে, এই দুটো জায়গা থেকে থ্রম্বোপ্লাস্টিন রিলিজ হয়। থ্রম্বোপ্লাস্টিন ক্যালসিয়ামের উপস্থিতিতে প্রোথ্রম্বিনেজ এনজাইম বা থ্রম্বোকাইনেজ এনজাইমকে অ্যাক্টিভেট করে। এবার এই এনজাইমটা ক্যাসকেড প্রসেসে কাজ করে। ক্যাসকেড প্রসেসটা কি? যে আমাদের লিভার থেকে একটা
প্রোথ্রম্বিন তৈরি হয়। প্রোথ্রম্বিনটা এবার থ্রম্বিনে কনভার্ট হয়। এই যে এর উপস্থিতিতে এখানে অ্যাক্ট করে। এবার এখানে যে থ্রম্বিনটা পেলাম, তাহলে এটা হলো ইনঅ্যাক্টিভ আর এটা হলো অ্যাক্টিভ। এবার এই যে অ্যাক্টিভ থ্রম্বিনটা ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে কনভার্ট করে। এখানে অ্যাক্ট করছে, এখানে এই যে একটার প্রোডাক্ট অন্য নেক্সট রিয়াকশানের যদি রিএজেন্ট হিসাবে কাজ করছে বা এটাকে অ্যাক্টিভেট করছে, তখন এই প্রসেসটাকে আমরা ক্যাসকেড প্রসেস বলি। তাহলে এটা ফাইব্রিন হলো। এবার ফাইব্রিন তখন মানে কি, এটা নেটওয়ার্ক অফ থ্রেড তৈরি করে এইভাবে। এখানে ডেড সেলগুলো, ডাস্ট পার্টিকেলগুলো এইভাবে অ্যারেস্ট হয়ে পুরো ব্লিডিংটাকে অ্যারেস্ট করে। এটাই হলো কোয়াগুলেশন অফ ব্লাড। তো এই কথাটাই আমাদের এনসিইআরটিতে লেখা আছে। তো অনেক কিছু দেখে ভয় লাগছে, দেখো এখান থেকে এগুলোতে কিছু জানার নেই। বাদ এখানে দেখো যে কোয়াগুলেশন মানে কি, দিস ইজ এ মেকানিজম টু প্রিভেন্ট এক্সেসিভ লস অফ ব্লাড ফ্রম দ্য বডি। যে কোয়াগুলেশন, you would have observed a dark reddish brown scum formed at the site of a cut or an injury over a period of time. It is a clot or coagulum formed mainly a network of threads called fibrin, in which dead and damaged formed element of blood are trapped. এই যে ফাইব্রিন, ইম্পর্টেন্ট লাইন, ফাইব্রিন আর formed by the conversion of inactive fibrinogen in the plasma by enzyme thrombin. এই এবার thrombin in turn are formed from another inactive substance present in the plasma called prothrombin. তাহলে প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিন হচ্ছে, এবার থ্রম্বিনটা ফাইব্রিনোজেনকে ফাইব্রিন করছে, প্রোথ্রম্বিন। অ্যান এনজাইম কমপ্লেক্স থ্রম্বোকাইনেজ বা প্রোথ্রম্বিনেজ ইজ রিকোয়ার্ড ফর অ্যাবভ রিয়াকশন। মানে প্রথমে যে রিয়াকশনটা এখানে লিখেছিলাম, এই যে প্রোথ্রম্বিনেজ বা থ্রম্বোকাইনেজ। This complex is formed by a series of linked enzyme reaction, is a cascade process, involving a number of factors present in the plasma in an inactive state. An injury or a trauma stimulates the platelets in the blood to release certain factors which activate the mechanism of coagulation. ইনজিওর টিস্যু বা ট্রমা, ওখান থেকেই প্লেটলেটসগুলোকে অ্যাক্টিভেট করে দিয়ে কিছু সার্টেন ফ্যাক্টর রিলিজ করে। Certain factors released by the tissue at the site of injury also can initiate coagulation. Important line, পুরো মনে রাখতে হবে। ক্যালসিয়াম আয়ন্স প্লে এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন ক্লটিং। ক্যালসিয়ামটা কোথায় রোল প্লে করলো আমরা দেখলাম, যে প্রথমে ইনজিওর টিস্যু বা প্লেটলেটস থেকে থ্রম্বোপ্লাস্টিন রিলিজ হলো। থ্রম্বোপ্লাস্টিন ক্যালসিয়ামের সাহায্যে বা ক্যালসিয়ামের উপস্থিতিতে প্রোথ্রম্বিনেজ বা থ্রম্বোকাইনেজকে অ্যাক্টিভেট করলো। তাহলে কোয়াগুলেশন থেকে কয়েকটা কোয়েশ্চেন দেখে নিই। থ্রম্বোকাইনেজ পারফর্মস এ স্পেসিফিক ফাংশন ইন হিউম্যান বডি। এই এনজাইমটার আরেকটা নাম কি? থ্রম্বোকাইনেজ বা প্রোথ্রম্বিনেজ। তাহলে ওইখানে কি দেখলাম, এনজাইমটা কি করছে, প্রোথ্রম্বিনকে থ্রম্বিন করছে।
এবার কি বলছে, চুজ দ্য কারেক্ট অপশান। তাহলে কি, এই যে থ্রম্বিন থেকে প্রথ্রম্বিন করছে, ভুল। ফাইব্রিনোজেনকে ফাইব্রিন কি এটা করছে, না। ফাইব্রিন থেকে ফাইব্রিনোজেন, না। এই যে প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিন, কোনো এনজাইমের সামনে যদি প্রো থাকে তো এটা ইনঅ্যাক্টিভ এনজাইম। তাহলে প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিন করছে, এইটা অ্যান্সার। দেখো এখানে আছে, এই যে প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিন করছে, প্রোথ্রম্বিনেজ। %75 স্টুডেন্ট এটাকে ঠিক করেছে এনসিইআরটি থেকে। ফাইব্রিনস আর ফর্মড বাই কনভার্সন অফ ড্যাশ ইন ড্যাশ বাই দ্য এনজাইম ড্যাশ। তাহলে ফাইব্রিন কোথা থেকে তৈরি হচ্ছে, ফাইব্রিনোজেন থেকে। তাহলে ফাইব্রিনোজেন এখানে আছে একটা, এখানে আছে একটা। এবার ফাইব্রিন আর ফর্ম বাই কনভার্সন অফ ফাইব্রিনোজেন ইন সেরাম আর প্লাজমা। যেহেতু এখানে ক্লটিং হচ্ছে, তাহলে ক্লটিং ফ্যাক্টর থাকবে, তাহলে নিশ্চয়ই প্লাজমা হবে। তো ক্লটিং ফ্যাক্টর যদি না থাকে তাহলে এটা সেরাম হবে, কিন্তু এখানে যেহেতু ক্লটিং হবে তাহলে প্লাজমাতে হবে। বাই দ্য এনজাইম থ্রম্বিন, তিনটে রিয়াকশান মনে রাখবো। এক, প্রথমে যে থ্রম্বোপ্লাস্টিন থেকে প্রোথ্রম্বিনেজ, একটা এনজাইম কমপ্লেক্স অ্যাক্টিভেট হলো ক্যালসিয়ামের উপস্থিতিতে। আর এই যে প্রোথ্রম্বিনেজ বা থ্রম্বোকাইনেজ, এটা প্রোথ্রম্বিনকে থ্রম্বিন করলো, এটা একটা। আর আরেকটা ফাইব্রিনোজেনকে ফাইব্রিন এখানে কাজ করছে। এইটাই আমাদের কোয়াগুলেশনের ফান্ডা। তাহলে এটা অ্যান্সার। ফাইব্রিন তৈরি হচ্ছে ফাইব্রিনোজেন থেকে, প্লাজমাতে থাকছে, আর এনজাইমটা হলো থ্রম্বিন। ম্যাচ দ্য ব্লাডস গ্রুপস in column 1 with their antibodies present in plasma in column 2 and select the correct option. column 1 column 2 এই কোয়েশ্চেনগুলো খুব আসে নিটে। কলাম এতে বলছে যে ব্লাড গ্রুপ এ, আর কলাম 2তে হচ্ছে অ্যান্টিবডি। তাহলে যার ব্লাড গ্রুপ এ, ওর অ্যান্টিবডি কি থাকবে, অ্যান্টি এ। তাহলে একের বি কোথায় আছে, একের বি পেয়ে গেছি। এখানে একের এ, এখানে একের এ, এখানে একের এ, মানে এখানে একটা দেখে হয়ে যাচ্ছে। তাহলে আরও একটা দেখে নিই, যে যার ব্লাড গ্রুপ হলো ও, ওর তো দুটোই অ্যান্টিবডি থাকবে, কারণ কোনো অ্যান্টিজেন নেই। তাহলে অ্যান্টি এ আর বি। তাহলে 3-এর ডি, কোনটা অপশান, 3-এর ডি। ব্যাস, আর কিছু দেখতে হবে না, এটা অ্যান্সার, এটা অ্যান্সার। অ্যাসারশন রিজন ফ্রম এনসিইআরটি, 80% পিপলস এটাকে ঠিক করেছে। অ্যাসারশন কি বলছে, যে পার্সনস উইথ এবি ব্লাড গ্রুপস আর কল্ড ইউনিভার্সাল রেসিপিয়েন্ট। ঠিক আছে। রিজন বলছে যে দে ক্যান রিসিভ ব্লাড ফ্রম দ্য পার্সন উইথ দ্য ও ব্লাড গ্রুপ। বলছে এবিকে বলা হয় ইউনিভার্সাল রেসিপিয়েন্ট, কেন, তারা রিসিভ করছে ও ব্লাড গ্রুপ থেকে, ও থেকে রিসিভ করে, ওই জন্যই কি ইউনিভার্সাল রেসিপিয়েন্ট বলা হয়, নাকি সমস্ত ব্লাড গ্রুপ এ বি ও সব থেকে নেই, ওই জন্যই বলা হয় যে ইউনিভার্সাল রেসিপিয়েন্ট। তাহলে অ্যাসারশনটা কিন্তু ঠিক, রিজন কিন্তু ভুল। না, রিজন ভুল কেন হবে,
দে ক্যান রিসিভ ব্লাড ফ্রম দ্য পার্সন উইথ দ্য ও ব্লাড গ্রুপ। হ্যাঁ পারে, দে ক্যান পারে, এই যে দে ক্যান রিসিভ, তারা রিসিভ করতে পারে। তাহলে এটাও ঠিক। অ্যাসার সেন্টার মানে হলো যে তারাকে ইউনিভার্সাল রিসিপিয়েন্ট বলা হয়, এবিকে ঠিক আছে। রিজন হলো যে রিজন বলছে যে এবি ব্লাড গ্রুপ ওয়ালা লোক ও ব্লাড গ্রুপ থেকে কিন্তু ব্লাড নিতে পারবে, ঠিক আছে, এটাও ঠিক। কিন্তু এটার কারণ কিন্তু না। তাহলে বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর ট্রু, বাট রিজন ইজ নট কারেক্ট এক্সপ্লানেশন অফ অ্যাসারশন। এখানে যদি অল ব্লাড গ্রুপ হতো তাহলে কিন্তু রিজনটা ঠিক হয়ে যেত। তাহলে এখানে 2 নম্বরটা অ্যান্সার। আরেকটা জিনিস এখানে দেখায় যে এখানে এই অ্যাসারশন রিজনের কোয়েশ্চেনগুলোতে দেখো, এখানে কি বলছে অ্যাসারশন রিজন ট্রু, রিজন ইজ কারেক্ট এক্সপ্লানেশন অফ অ্যাসারশন। এখানে অ্যাসারশন রিজন ট্রু, রিজন ইজ নট কারেক্ট এক্সপ্লানেশন অফ অ্যাসারশন। অ্যাসারশন ইজ ট্রু, রিজন ইজ ফলস, অ্যাসারশন ইজ ফলস, রিজন ইজ ট্রু। প্রত্যেকটা অপশান কিন্তু পড়ে দেখবে। এমনটা নয় যে 1 নম্বরের অপশানটাতে শুধু অ্যাসারশন রিজন ট্রু কারেক্ট এক্সপ্লানেশন অফ অ্যাসারশন, এটা না, এই লাইনটাই তো ওখানে দিয়ে দিতে পারে। সো অপশান পড়ে অ্যান্সার করবে। অনেক সময় ভেবেই নেয় যে 1 নম্বর তো থাকে যে অ্যাসারশন রিজন ঠিক, রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লানেশন অফ অ্যাসারশন, 1 নম্বর এইটাই থাকে। 2 নম্বরে থাকে যে অ্যাসারশন রিজনটা কারেক্ট কিন্তু রিজন ইজ দ্য নট কারেক্ট এক্সপ্লানেশন অফ অ্যাসারশন। এরকম ভেবে নেবে না, কিন্তু দেখে অ্যান্সার করবে কোনটা অপশান কোথায় আছে। 84% স্টুডেন্ট এটাকে ঠিক করেছে অ্যাসারশন রিজন কোয়েশ্চেন। দেখো, নিয়ারলি 20% অফ হিউম্যানস হ্যাভ RH অ্যান্টিজেন। 20% বলেছিলাম, RH পজিটিভ কত? 80%। RH পজিটিভ মানে কি RH অ্যান্টিজেন থাকে, আর রিমেইনিং 20% RH নেগেটিভ। তাহলে এখানে কি বলছে যে নিয়ারলি 20% অফ হিউম্যানস হ্যাভ RH অ্যান্টিজেন, তাহলে ভুল হয়ে গেল। RH অ্যান্টিজেন ইজ নেমড আফটার রেসাস মানকিজ, এটা ঠিক। তাহলে অ্যাসারশন ইজ ফলস, রিজন ইজ ট্রু, 4 নম্বর অপশন। তো আজকে এইটুকুই। এরপরের লেকচারে আমরা আবার নেক্সট টপিক যে সার্কুলেশন আছে, ডাবল সার্কুলেশন আছে, সিঙ্গেল সার্কুলেশন আছে, কার্ডিয়াক সাইকেল আছে, এইসবগুলো পড়ব। বন্ধুগণ, এটা আমার নিউ চ্যানেল, সো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার করবে। থ্যাংক ইউ। নেক্সট লেকচারে দেখা হবে।